এই কার্ড নিয়েও আমরা একরকম রাজনীতি দেখছি, আপনি জানেন। সেই বিষয়টা আমরা কথা বলবো যে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে সেই বিষয়ে আমরা জামাত থেকে যেরকম মন্তব্য শুনেছি বা এনসিপির নেতাদের কাছ থেকে যেরকম মন্তব্য শুনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক খারিজ করে দেওয়া। প্রথমেই আপনি জানেন যে অনেক আলোচনা হচ্ছে যে জামাত ইসলাম জান্নাতে টিকিট বিক্রি করছে। আপনি নিজেও বলেছেন যে আপনার জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, এমনকি কবরে দাঁড়িপাল্লা থাকবে সেটা বলেছেন। তো আমরা তো জানি যে বিষয়টা আমরা কথা বলবো যে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে সেই বিষয়ে আমরা জামাত থেকে যেরকম মন্তব্য শুনেছি বা এনসিপির নেতাদের কাছ থেকে যেরকম মন্তব্য শুনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক খারিজ করে দেওয়া, প্রথমেই খারিজ করে দেয়া নেগেটিভ মন্তব্যর মধ্য দিয়ে। এমনকি আপনি জানেন যে তারেক রহমান বস্তিবাসীদের জন্য যে বাসস্থানের কথা বলেছে সেখানেও তাদেরকে উচ্ছেদ করা হবে, এ ধরনের মন্তব্য আমরা শুনেছি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেখছি না, কিন্তু ঠিক খারিজের একটা রাজনীতি এখানে আছে। আর জামাতের যে প্রপোজালগুলো নিয়ে এসেছে, আমরা এখানে পলিসি ডায়ালগের কথা উনি বললেন যে এই প্রোগ্রামে যে আলাপগুলো হয়েছে সেই প্রস্তাবনাগুলোকে আপনি কি দেখেন? যেমন আপনার 1 লাখ ছাত্রকে ঋণ দেওয়ার ব্যাপার বলা হচ্ছে, মেধাবী ছাত্রকে। আপনার মন্তব্য শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান। তার আগে একটু জামাতে দেশ চালানোর মানুষ আছে, মানে জামাত যদি ক্ষমতায় চলে যায় বহু মানুষ দল বেঁধে হাজির হতে পারে, ক্ষমতার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা সবাই কম বেশি করে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সংবিধান অনুযায়ী আপনি মন্ত্রীর ক্ষেত্রে টোটাল মন্ত্রিসভার 10%-এর বেশি টেকনোক্র্যাট হওয়া যাবে না। মানে শাহরিয়ার কবির ভাইকে যদি মন্ত্রী করা হয় উনি টেকনোক্র্যাট হিসেবে, শাহরিয়ার ভাই টেকনোক্র্যাট হিসাবে হবেন। এখন 10% অনলি, বাকি 90% তো পলিটিশিয়ানদের মধ্যে আসতে হবে। ইনফ্যাক্ট আলাপ ছিল এটা যে তার পলিটিশিয়ানদের মধ্যে যারা নির্বাচন করে এমপি হবেন তার মধ্য থেকে হওয়া। সো ওখানে বসে সচিবরা বসে আছেন, প্রফেসররা বসে আছেন, যারা জামাতের সমর্থক, ওয়েল উইশার শাহরিয়ার ভাইয়ের মতো, তারা তো জামাতের সদস্য নন, তারা তো এমপি ইলেকশন করছেন না। সো আপনি 10% দিয়ে দেশ চালাবেন? আপনি না। প্রশ্ন ছিল ওই জায়গাটায়। সেটা এই জন্য আমার কাছে মনে হয় অনেক টেকনোক্র্যাট আসতেই পারে ক্ষমতায় আসলে। দলের মধ্যে যে ধরনের তারা যে পলিসির কথা বলছেন, পরস্পরের প্রতি যে ধরনের কথা বলে, আমি মনে করি আসলে এই জিনিসগুলো আরেকটু মানে অ্যানালাইটিক্যাল হওয়া দরকার। যেমন আমার মনে আছে শেখ হাসিনার সময় আমরা দীর্ঘ সময় এই কাজগুলো করার চেষ্টা করেছি। শেখ হাসিনাও কিন্তু মানুষকে ইন্টেলেকচুয়ালি কতগুলো তথ্য দিয়ে উন্নয়ন বিক্রি করতে চেয়েছেন। আমার মাথা পিছু আয় কিন্তু এত হয়ে গেছে, তো পার ক্যাপিটা ইনকাম কি হয়, ভারতের চাইতে কিভাবে আমাদের বেশি হয়ে গেল, আমরা তার চাইতে ধনী হয়ে গেল, আমাদের জিডিপি গ্রোথ কত, আমরা তখন এগুলোকে ধরে ধরে ডিবাঙ্ক করার চেষ্টা করেছি। এগুলো আসলে আমিও আপনার সাথে একমত যে আরো কনস্ট্রাকটিভলি এটার ক্রিটিসিজম করা দরকার ছিল। যেমন ধরুন যে আমাদের পলিসির মধ্যে আমি অন্তত একটা জায়গার দিকে বেশি খেয়াল করেছি, যেহেতু আমি ডাক্তারি না করলেও হেলথে জামাত কি করছে, তারা জিডিপি 6 to 8% এখানে খরচ করবেন বলছেন। আচ্ছা, এখন WHO সাজেশন হচ্ছে আমাদের মতো দেশের জন্য এটা 5% করা। আচ্ছা, আমি বিএনপিটায় আসি। বিএনপি পর্যায়ক্রমে ধাপে ধাপে বাড়িয়ে এটাকে 5%-এ নেবে বলছে। আমি মনে করি এক টার্মে 5%-এর জিডিপিতেও নেওয়া ইম্পসিবল। এটা বাংলাদেশে গত বাজেটেও জিডিপির 0.9 বা তার নিচে অ্যালোকেশন ছিল হেলথে। তো এটাকে আপনি খুব ফানি ব্যাপার আছে, মানে জামাত এসে ম্যাজিক করে দিতে পারবে না ফর গডস সেক। আমাদের ওনারা যতই সৎ থাকুন, ওনাদের ভাষ্য মতো যদি থাকেন, কারণ এই আমলাতন্ত্র এগুলো নিয়ে চলবে। আপনি বরাদ্দকৃত টাকাও ফেরত আসে উন্নয়ন বাজেট থেকে প্রতি বছর, মানে আপনি খরচ করার ক্যাপাবিলিটি নেই আপনাদেরকে যতটুকু দেওয়া হয়েছে। এখন জামাত যখন 6.8% হেলথে দেওয়ার কথা বলে, এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 9-10 এর মধ্যে ওঠানামা করে। তার মানে হচ্ছে আমরা যদি 10% ধরি, আপনি 7-8% যদি খরচ করেন হেলথে, বাকি এত সব সেক্টর, সরকারের অপারেটিং কস্ট, রাজস্ব বাজেট, বেতন, তারপর সেখানে জামাতের একটা প্রস্তাব আছে যে আপনার রাজস্ব কর চাপটা কমিয়ে দেবে মানুষের উপর, সেটা সুতরাং সে জায়গাতেও আপনার যে না এটা উল্টো হলো। ওনারা কি বলছে সেটা বলি। ওনারা ইভেন ইনকাম ট্যাক্স 19%-এ আনবেন, ভ্যাট 10%-এ আনবেন, এতে তো রাজস্ব আরো কমে যাবে। কিন্তু ওনারা আবার বলছেন যেটা যে ট্যাক্স নেট বাড়াবেন, যে বহু মানুষ দেয় না ওটা বাড়িয়ে আনবো। তো আমরা এই এক্সিস্টিং সিস্টেম দিয়ে আসলে এগুলো বেড়ে উঠবেন না, আমরা এই আলাপটাই করতে চাই। তার মানে আপনি যা রাজস্ব পাবেন একটু যদি বাড়ানো, প্রায় পুরোটা স্বাস্থ্যে দেওয়ার পর বাকি সব টাকা কি আপনি লোন করবেন? আপনি কি বিদেশি অনুদানের জন্য বসে থাকবেন নাকি? যে বলেছিলেন যে বিদেশ থেকে জাকাত আনবো,
এগুলো করে চালাবেন, এই আলাপগুলো আসবে। আমি এটা শুধু জামাতকে বলছি না, জামাত বিএনপি সবাইকে, প্রত্যেকটা বিএনপির ফ্যামিলি কার্ডটা নিয়েও এখানে আমি কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির ফ্যামিলি কার্ডটা ক্ষেত্রে আসলে কি আপনার তখন কি ট্যাক্স করার উপর একটু বাড়াতে হতে পারে, নাকি অন্যান্য কোন জায়গা থেকে আপনার একটা সমস্যা আছে? দলগুলো কি করছে জানেন? বাংলাদেশের, এটা শুনতে খারাপ শোনাবে, বাংলাদেশের এই 9-10% ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে বাংলাদেশ কোথাও যেতে পারবে না। সাউথ এশিয়া স্ট্যান্ডার্ডে 18 থেকে 20, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তানেরও ইভেন আমাদের চাইতে বেশি। সো আমাদের এটা বাড়াতেই হবে। এখন দলগুলোর সমস্যা কি জানেন? দলগুলো এই কথা খুব বলতে চায় না, এটার সাথে একটা নির্বাচনের সমস্যা আছে। মানে আপনি যখন আরেক পক্ষ শোরগোল করা শুরু করবে, এখন বলবে না পরবর্তীতে গিয়ে চাপিয়ে দেবে, ব্যাপারটা এরকম। আমার মনে হয় এটা করতে হবে, কোনো করা ছাড়া কোনো উপায় নেই, করতে হবে। আচ্ছা, আমরা বলেন তো 4 কোটি মহিলা কিন্তু 2,500 টাকা করে দেন আপনি, তাহলে আপনার 1,20,000 না, 4 কোটি সবাই পাবে না, নেবে না, নেবে না। এটা অ্যাসাম্পশনের কথা বলি, যেখানে আপনি যেটা আপনাকে সমর্থন করে বলতেছি 7,90,000 কোটি টাকা আমার টোটাল বাজেট। জি, সেখানে যদি আপনি ফ্যামিলি কার্ডে 1,20,000 কোটি টাকা দিয়ে দেন, তাহলে এটা কি ফিজিবল হবে? আমি আসছি। না, সেখানে আরো অল্টারনেটিভ ওয়েজ থাকতে পারে। এখানে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী কমিউনিটিজের ওখানে ফিজিবিলিটির কথা বলি। আমাদের যতগুলো পরিবার আছে, আমার ভাই, বোন, কাজিন, আমি হিসাব করে দেখেছি আমাদের কোনো পরিবারই কার্ড নেবে না। ইনফ্যাক্ট এই কথাটা বলা হচ্ছে। এটা কেন বলা হচ্ছে জানেন? আপনি যখন খুঁজে খুঁজে দরিদ্রদেরকে দিতে যান, এর মধ্যে নানান রকম কারচুপি হয়। রাদার ইটস আ ব্রিলিয়ান্ট ডিসিশন যে আপনি কি নেবেন, আপনিও তো একটা পাবেন, শাহরিয়ার ভাই নেবেন। ওইটাই, ওই ইউনিভার্সাল কার্ড সিস্টেম হলো আলাদা। এতে সুবিধা হচ্ছে ওই কারচুপিটা হবে না। কেউ যদি আপনার আমার মত হয়ে নিতে চাই, এটা এই অসততা যদি করব, কিন্তু এই সংখ্যা কমে যাবে। না, এই অসততা তো বন্ধ করতে হবে, সেখানে মনিটরিংটাও খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই রাখতে হবে। অসততার প্রশ্ন নাই, যেখানে অসততার প্রশ্ন নাই, যিনি নেবেন তিনি সব। এটা অনৈতিক হবে। ধরুন আমি যদি নেই, আমি তো এন্টাইটেড, আমি নিচ্ছি না, সুতরাং অসততা না, কিন্তু এটা অনৈতিক হবে আমি মনে করি আর কি। ওকে, আমরা এটা একটু উল্টো ব্যাপার, এজন্য এত টাকা লাগবে। টিকিট বিক্রি করছে, আপনি নিজেও বলেছেন যে আপনার জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, এমনকি কবরে দাঁড়িপাল্লা থাকবে সেটা বলেছেন। তো আমরা তো জানি যে জান্নাতে কে যাবে বা না যাবে সেটা তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলা, তিনি এটা সিদ্ধান্ত নেবেন কে আসলে জান্নাতে যেতে পারেন। যে কোনো মুসলিম ধর্মবিশ্বাসী ব্যক্তিকে জিজ্ঞেস করে তাই হবে। কিন্তু আপনি যে নতুন নীতি নিয়ে আসলেন, এটা তো কোরআনের কোথাও নেই, তাহলে আপনি কি আসলে শিরক করছেন না? প্রথম জিনিস হচ্ছে আপনার কথাটা একদম 100% ট্রু। প্রথম টুকুন, কোন টুকুন? একমাত্র আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাতে পারেন, এছাড়া আর কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আপনার দুইটা জিনিস আমি বলছি, একটা হচ্ছে জান্নাতের টিকিটের বিষয় বোধহয় আমি বলছি কোথাও, এটা একটা বলছি, এটা হ্যাঁ। আর একটা জিনিস বলতেছিলেন বোধহয় তো কবরে যাওয়ার কথাটা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং আল্লাহ তাআলা বলে দিলেন কি কি করলে তুমি জান্নাতে যাবা। তার মধ্যে একটা কথা কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্যে যারা বলেন, তারা ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য যেসব দলগুলো, আমরা সবাই জান্নাতে যেতে চাই, মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং আল্লাহ তাআলা বলে দিলেন কি কি করলে তুমি জান্নাতে যাবা। তার মধ্যে একটা কথা কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্যে যারা বলেন, তারা ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য যেসব দলগুলো বলেন, সেই সব দলগুলোই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। তার মধ্যে আমার ব্যক্তিগত পছন্দের দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, তারা বলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে। সো বাংলাদেশ জামাত ইসলাম করলে বেহেশতে আপনি চলে যাবেন তা না, কিন্তু কোরআন সুন্নাহ আপনি ফলো করলে বেহেশতে যাওয়ার পসিবিলিটি আছে। সো হোয়াট আই সেড, যে না জামাত ইসলাম করলে আপনি জান্নাতে যাবেন, এ কথাটা ঠিক না। জামাত ইসলাম করলে একটা লোক খাঁটি মুসলমান হবে, ঠিক না, কিন্তু জামাত ইসলাম যে কথাটা বলেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সেটাকে ফলো করলে আপনি জান্নাতে যেতে পারেন। আর গত ফ্রাইডেতে আমি নওগাঁতে একটা জনসভায় একটা বক্তব্য দিছি। সে বক্তব্যটা এইটা বলেছিলাম যে মানুষকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে মারা গেলে। একটা হচ্ছে মান দিনুকা, মান রব্বুকা, মান নবিউকা। ওখানে আমি বলছিলাম যে মান দিনুকা, দিন যদি প্রতিষ্ঠা করতে আপনি না পারেন, না চান, বা যে দল দিন প্রতিষ্ঠা করতে না চায়, তাদেরকে যদি আপনি সমর্থন না করেন,
তাহলে আপনি কবরে যে কি উত্তর দিবেন? এবং ওখানে আমি এক কথা বলছিলাম যে নওগাঁর ক্ষেত্রে ওই আসনের ক্ষেত্রে বলছিলাম যে দলই দিন কায়েম করতে চায়, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দেন। যেহেতু নওগাঁ 5-এ ওই জায়গায় আর কেউ নাই, তো অ্যাটলিস্ট জামাত ইসলাম আছে, জামাত ইসলামকে ভোট দেন, দিয়ে আর আপনি কবরে যে বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারেনি, তুমি বলছিলা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমাকে কাজ করতে হবে। ওখানে জামাতে ইসলাম ছিল, তারা বলছিল কোরআন এবং সুন্নাহর আলোকে কি রাষ্ট্র পরিচালনা করবে, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিছি। এই কথাটাই রূপক অর্থে বলা যে তাহলে আমি অ্যাটলিস্ট একটা উত্তর দিতে পারলাম। সো এর বেশি বাইরে কোনো কিছু আমার নাই। কিন্তু আপনি তো জানেন যে নির্বাচনের যে বিধিমালা, সেই নির্বাচনী বিধিমালা অনুযায়ী আপনি যদি ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সেটা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটা একটি বিষয়। আর তাছাড়া আপনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিতেও আপনি কোনো একটি দলকে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেই দল কি কায়েম করবে সেখানেও কিন্তু আপনার প্রশ্ন আছে। আপনাদের জোটে ছিল যে দল, সেই দল কিন্তু এর আগেও বলেছে জামাত ইসলাম ইসলামের শত্রু। আমরা কদিন আগেও তাদের কাছ থেকে এরকম কথা শুনেছি। সুতরাং এবং জামাত ইসলামী আপনি বলছেন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে। জামাত ইসলামী নেতাদের মুখ থেকে আমরা শুনেছি জামাত ইসলাম শরিয়া আইন কায়েম করবে, কিন্তু জামাত ইসলামী কিন্তু কদিন আগে স্পষ্ট করেছে জামাত ইসলামের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের, তিনি বলেছেন, যদিও জামাতের আমিরের মুখ থেকে আমরা এটা শুনিনি, যে জামাত ইসলাম আসলে ইসলামিক কোরআন শাসনের আলোকে যে দেশ শাসনের যে কথাটি ছিল বা ইসলামী শরিয়া আইন কায়েমের ব্যাপারে যেটা ছিল আলোচনা, যেটা আমরা দেখি যে অন্যান্য নেতারা বলেন নির্বাচনী প্রচারণা, তিনি বলছেন সেটা করবেন না। তাহলে এখানেই তো আমরা স্পষ্ট না যে জামাত ইসলাম আসলে ইসলামী শরিয়া আইন করতে চায় কিনা, এবং এই সমালোচনাটাও আছে যে জামাত ইসলাম আসলে ইসলামের শত্রু কিনা। আমি নির্বাচনী প্রচারণার জায়গা থেকে আপনাকে একটু জানতে চাই যে আপনি কি তাহলে নির্বাচনী আইন লঙ্ঘন করছেন কিনা? অনেকগুলো কথা বলে ফেলছেন, তো নোট নিতে নিতে চলে গেছে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আপনি বলছেন যে নির্বাচনী আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা, যেহেতু একটা দল ইসলামের কথা বলছে। যেমন আপনাকে একটু বোধহয় মনে করে দিই, কয়েকদিন আগে একটা দল, আমার মতো ক্ষুদ্র লোকের কথা বাদ দেন, কেউ একজন বলছিল জামাত ইসলাম বোধহয় শিরক করতে বলেছে বলে ভূমিকম্প হয়েছে, এরকম একটা বোধহয় আমি শুনিনি, আমি দেখছি। এবং আজকে আমি একটু আগে পেপারে দেখলাম, সেটা হচ্ছে যে একটা দল, বিশেষ একটা দল মানুষকে শিরক করাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে, আমি একজন মুসলমান হিসাবে আমি যদি বলি যে অমুক দলকে তুমি ভোট দাও যারা আমি কোরআন এবং সুন্নাহকে পালন করে, এটাতে মনে হয় যারা প্রথম থেকেই করে আসে, আজও করে আসতেছে, সামনেও করে যাবে বলে যাকে বিশ্বাস করি, এটা নির্বাচনী আইন বিধি লঙ্ঘনের কিছু নাই। কারণ ওখানে যা নির্বাচনের আইন বিধি লঙ্ঘনের যেটা আছে, ধরে নেন এইভাবে আপনাকে বলি যে মহাসচিব, বিএনপির মহাসচিব এর আগে বলছিলেন যে বিএনপিতে শরিয়া আইনের কোনো ব্যবস্থা নেই। পরবর্তীতে কিন্তু তিনি বলছেন যে শরিয়া আইনের আমরা গেলে শরিয়ার বিরুদ্ধে কোনো কিছু করব না। ঠিক সেরকম এটা কি কেন যে বিএনপি ধারণ করে ইসলামিক চিন্তা চেতনা। আর আপনি যে জিনিসটা বলছেন যে মানে নির্বাচনী আইন লঙ্ঘন হবে তখনই, যেটা শেখ হাসিনা 96 সালে করেছিলেন, মাথায় হেজাব দিয়ে হঠাৎ করে এসে তসবি নিয়ে নেমে গেলেন। আচ্ছা, এবার ডক্টর মোহাম্মদ তাহেরের কথা যেটা বলছেন, যেহেতু আমিরে জামাত এই বিষয়ে বলেননি, আর বাংলাদেশ জামাত ইসলাম একটা পলিসি সামিট করেছে, সে পলিসি সামিটে বাংলাদেশ জামাত ইসলাম পুরা দেখিয়ে দিয়েছে তারা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং কোরআন ও সুন্নাহর আলোকে কেমন করে হবে। দেখেন, শরিয়া কিন্তু ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ইসলামিক স্টেট। সো ইসলামিক স্টেট মানে কিন্তু শরিয়া আইন না। শরিয়া সমাজবাদ যে কথাটা সিনোনিম হিসাবে ইউজ করা হয় তা না। মদিনা সনদে 47টা আর্টিকেল ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে শরিয়া। সো আপনি যখন এই শরিয়াকে একদম কম্পিটেবল করে ফেলে দিচ্ছেন কোরআন ও সুন্নাহর সাথে, এখানে বোধহয় আমাদের কোথাও একটু না, সেটা আপনারা করছেন। আমরা দেখছি যে সেন্ট্রাল থেকে আমরা একরকম মন্তব্য শুনতে পাচ্ছি, আবার প্রার্থীরা যেখানে ভোট চাইতে যাচ্ছেন সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি, সেখান থেকে কনফিউশনটা ক্রিয়েটেড হচ্ছে। আমরা শিরকের আলাপ যেটা আপনি বলেছিলেন সেই বিষয়টা একটু আসি। আপনি মনে হয় যে আপনার সাথে কথা বলে আপনি যথেষ্টই হাদিস পড়েছেন, আমরাও একটু অল্প বিস্তর পড়ি আর কি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যখন কেউ বলে যে
একটি দলে ভোট দিলে, একটি মার্কায় ভোট দিলে সে জান্নাতে যাবে, সেটা একরকম শিরক। কারণ আপনি সেখানে আল্লাহ ছাড়া এই সিদ্ধান্ত